এপিসোডের শুরুতেই আমরা অস্কারের ব্যাক স্টোরি দেখি। তারপর দেখি এক লোহারের কারিগর একটি তলোয়ার বানাচ্ছে। ছোট্ট অস্কার দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সেটা দেখছে। কিছুক্ষণ পর অস্কার নিজেও হাতুড়ি নিয়ে গরম ধাতুর উপর আঘাত করে, আর তাতে তার ভীষণ আনন্দ হয়। তারপর সে হাতুড়িটা কারিগরের হাতে ফিরিয়ে দিয়ে বলে, মাস্টার, আপনি অসাধারণ। আপনি অর্ধেক দিন ধরে এই তলোয়ার বানাচ্ছেন, তবুও একটুও ক্লান্ত লাগছে না আপনাকে। এরপর অস্কার তার বাবার কাছে ফিরে আসে। বাবা তাকে বলে মাকে রাতের খাবার বানাতে সাহায্য করতে। কথা শুনে সে মায়ের কাছে যায় এবং জাদুর মাধ্যমে আগুন জ্বালিয়ে দেয়। এটা দেখে তার মা তাকে ধন্যবাদ জানায়। পরের দৃশ্যে দেখা যায় লোহারের কারিগর সব তলোয়ার বানানো শেষ করেছে। ঠিক তখনই অস্কারের বাবাও সেখানে আসে। কারিগর একটি ছোট তলোয়ার তুলে অস্কারের বাবাকে বলে, আমি এটা অস্কারকে দিতে চাই। সে এখন 6 বছর বয়সী, শিগগিরই 7 হবে। সে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে, তাই আমার মনে হয় এতে কোনো সমস্যা হবে না। তারপর আমরা দেখি কারিগর সেই তলোয়ারটি অস্কারের হাতে তুলে দেয়। অস্কার খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপরের দৃশ্যে গ্রামের কয়েকজন মানুষকে বনে শিকার করতে দেখা যায়। সেখানে অস্কারের মা বাবাও উপস্থিত। তারা সবাই মিলে একটি বুনো শূকর শিকার করে এবং সেটিকে গ্রামে নিয়ে আসে। গ্রামে ফিরে তারা আনন্দ করে উৎসব পালন করতে থাকে। ঠিক তখনই এক ব্যক্তি অস্কারের বাবাকে এসে বলে, বাদশাহ খবর দিয়েছেন, দস্যুরা নাকি গ্রামের দিকে এগিয়ে আসছে। স্না জিজ্ঞেস করল তারা এখানে কবে পৌঁছাবে। লোকটি জানালো কয়েকদিনের মধ্যেই তারা এসে যাবে, কিন্তু সমস্যা হলো ওদের সংখ্যা 50-এরও বেশি। স্না গম্ভীর কণ্ঠে বলল, আমরা পালাতেও পারবো না, আর পালানোর মতো কোনো জায়গাও নেই। আমাদের লড়াই করতেই হবে। পরের দৃশ্যে দেখা যায় গ্রামের সব মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা গ্রামের প্রাচীরের আড়ালে লুকিয়ে অপেক্ষা করছে। একসময় এক ডাকাত গ্রামের দেয়ালের কাছে এগিয়ে আসতেই তাকে তীর ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপর গ্রামবাসীরা একযোগে তীর ছুঁড়ে সব ডাকাতদের ওপর আক্রমণ শুরু করে। এটা দেখে ডাকাতেরাও আর পিছিয়ে থাকে না, তারা সরাসরি লড়াইয়ে নেমে পড়ে। স্না অস্কার আর আরেকজন লোককে একটি বাড়ির ভেতরে লুকিয়ে থাকতে বলে। স্না অস্কারকে আশ্বস্ত করে বলে, আমি রাজানের সঙ্গে মিলে ওদের এখান থেকে তাড়িয়ে দেব। আমার কাছে ওর বানানো তলোয়ার আছে, তুমি চিন্তা করো না। ঠিক তখনই দেখা যায় এক ডাকাত সব আক্রমণ এড়িয়ে লাফ দিয়ে গ্রামের প্রাচীরে উঠে পড়ে। সে প্রহরীদের হত্যা করে গ্রামের প্রধান ফটক খুলে দেয়। মুহূর্তের মধ্যেই বাকিরা ভেতরে ঢুকে পড়ে। এদিকে যে বাড়িটিতে অস্কার তার মায়ের সঙ্গে লুকিয়েছিল, এক ডাকাত পিছনের দিক দিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে। তাকে দেখে অস্কারের মা তার বর্শা দিয়ে আক্রমণ করেন, কিন্তু ডাকাতটি বর্শাটি শক্ত করে ধরে ফেলে এবং নির্মমভাবে অস্কারের মাকে হত্যা করে। এই দৃশ্য দেখে অস্কার হতবাক হয়ে যায়। সে আগুনের আঘাতে ডাকাতটির উপর হামলা করে, কিন্তু ডাকাতটি তার তলোয়ার দিয়ে সেই আক্রমণ ঠেকিয়ে দেয়। এরপর অস্কার নিজের তলোয়ার তুলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার আঘাতে ডাকাতটির কিছুই হয় না। উল্টো সে অস্কারকে জোরে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেয়। ঠিক সেই সময় বাড়িটিকে পাহারা দিচ্ছিল যে প্রহরী, সে দৌড়ে এসে সেই ডাকাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। প্রহরী একের পর এক আঘাত হানতে থাকে, কিন্তু ডাকাতটি অবিশ্বাস্য দক্ষতায় সব আক্রমণ এড়িয়ে যায়। তারপর সে প্রহরীকে টেনে বাড়ির বাইরে নিয়ে আসে। বাইরে বেরোতেই হঠাৎ দুটি তীর এসে তার গায়ে আঘাত করে, কিন্তু তাতেও সে দমে যায় না। মুহূর্তের মধ্যেই সে নিজের তলোয়ার চালিয়ে প্রহরীকে হত্যা করে ফেলে। এরপর সে প্রহরীর তলোয়ারটি তুলে নেয়। ঠিক তখনই বোস নামের এক ব্যক্তি তাকে বলে ওঠে, বসকো না, আমাদের এখনই বেরোতে হবে। রক্তের গন্ধে ওরা এখানে ছুটে আসছে। বসকোনা আর দেরি না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় একদল নেকড়ে গ্রামে ঢুকে পড়েছে। তারা গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে আর চারদিকে শুরু হয় ভয়াবহ তাণ্ডব। এই সময় লোহার কারিগর রাজন সেই বাড়িতে ঢুকে অস্কারকে বলে, নেকড়ের একটা বিশাল দল আসছে, আমাদের এখনই পালাতে হবে। অস্কার ভাঙা গলায় বলে, আমার মা বাবা দুজনেই মারা গেছেন, আমিও মরতে চাই। রাজন দৃঢ় কণ্ঠে বলে, না, তোমাকে বাঁচতেই হবে, তোমার বাবা মা সেটাই চাইতেন। ততক্ষণে বাড়ির বাইরে অসংখ্য নেকড়ে জড়ো হয়ে গেছে, তাই তারা দুজন বেরিয়ে পড়ে। রাজন অস্কারকে বলে নদীর দিকে দৌড়াতে, কারণ নেকড়েরা পানি পছন্দ করে না। অস্কার দৌড়ে পালায়, আর রাজন তার দিকে ধেয়ে আসা নেকড়েগুলোকে একে একে হত্যা করতে থাকে।
তবুও কয়েকটি নেকড়ে অস্কারের পিছু নেয়। প্রাণ বাঁচাতে ছুটতে ছুটতে হঠাৎ অস্কার পা হড়কে নদীতে পড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় অস্কার একটি বাড়ির ভেতরে শুয়ে আছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে বলে, আমাদের গ্রামের লোকেরা তোমাকে নদীর তীরে অচেতন অবস্থায় পেয়েছিল। লোকটি আবার বলে, আমার নাম লুক রথকো, তবে তুমি আমাকে এল্ডার বলেই ডাকতে। তারপর অস্কার নিজেই নিজের নাম জানায়। লোক তার দিকে তাকিয়ে নরম গলায় বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছ। এই কথা শুনেই অস্কারের চোখ ভরে ওঠে। সে কাঁদতে শুরু করে। তখন লোক সান্ত্বনা দিয়ে বলে, লাল চুল নিয়ে একটা কিংবদন্তি আছে। এটা নাকি ফায়ার গডের আশীর্বাদের প্রতীক, তার স্নেহের চিহ্ন। অস্কার একটু থেমে নিচু স্বরে বলে, আমার থাকার মতো কোনো জায়গা নেই। লোক কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, তুমি যদি এই ম্যানরে থাকতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে, শিক্ষা নিতে হবে। অস্কার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর দৃঢ় কণ্ঠে বলে, আমি তলোয়ার চালিয়ে লড়াই করা শিখতে চাই, আমি শক্তিশালী হতে চাই। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি অস্কার এখন বড় হয়ে গেছে। সে দূর থেকে সেই ম্যানরের দিকে তাকিয়ে আছে, কিন্তু ম্যানরটি ভয়ঙ্কর আগুনে জ্বলছে। আতঙ্কিত হয়ে সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে দেখে বোস্কোনা লোককে হত্যা করেছে। এই দৃশ্য দেখে অস্কারের ভেতরে প্রচণ্ড রাগ জ্বলে ওঠে। সে ঝাঁপিয়ে পড়ে বোস্কোনার পিয়ে পড়ে, বোস্কোনার ওপর, এবং আক্রমণ করে তার মুখে গভীর আঘাত করে। এতে বোস্কোনা ক্ষিপ্ত হয়ে যায়। সে অস্কারকে শক্ত করে ধরে নিজের তলোয়ার তার শরীরের আর পার করে দেয়। ঠিক তখনই পোষ নামের লোকটি বোস্কোনাকে বলে, নাইটরা চলে আসছে, আমাদের এখনই এখান থেকে সরে যেতে হবে। বোস্কোনা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর নাইটরা এসে পৌঁছায়। এরপর আমরা দেখি আহত অস্কার কষ্টে কোথাও চলে যাচ্ছে। তার মনে গেঁথে গেছে দুটি নাম, পোষ এবং বোস্কোনা। আবার বর্তমান সময়ে দৃশ্য ফিরে আসে। এবার দেখা যায় অ্যাবেল এক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠকে বসেছে। সে চারপাশ দেখে জায়গাটির প্রশংসা করছে। তখন সেই ব্যক্তি বলে, এখানে আমরা সাউন্ড প্রুফ আর্টিফ্যাক্ট বসিয়েছি, যাতে কোনো শব্দ বাইরে যেতে না পারে। অ্যাবেল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এই বৈঠকটা কি নিয়ে? লোকটি উত্তর দেয়, লোনে অ্যাডভেঞ্চারদের জন্য যে প্রাথমিক কোর্স চালু করা হচ্ছে সেটি নিয়ে এই আলোচনা। আমরা ভিটনাসেও এমনই কিছু চাই। আমি আর হিউ আগেই লনের ম্যাটেরিয়ালগুলোর অ্যাক্সেস আর ইনস্ট্রাক্টরদের ব্যাপারে আলোচনা করে নিয়েছি। তবে আমার আরেকটা প্রস্তাব আছে। সম্ভব হলে আমাদের কয়েকজন ইনস্ট্রাক্টরকে লনের ইন্ট্রোডাক্টরি কোর্সটা করাতে চাই। এতে করে তারা একটা স্পষ্ট উদাহরণ পাবে। কোর্সটা সত্যিই খুব মূল্যবান। তোমরা অনেকেই আছো যারা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো, আর ভিডিও লেট করে আসলে আমাকে গালি দিতে চেয়েও মন ভরে গালি দিতে পারো না। তো তাদের জন্য আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি। তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। লিংক ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেলের বায়োতে আছে। সেখানে আমরা নতুন নতুন অ্যানিমে নিয়ে গল্প আড্ডা আলোচনা করব এবং সবাই মিলে সময় কাটাবো। আমরা দেখি অস্কার, জুর্গেন আর সেই মেয়েটি উৎসবে আনন্দ করছে, কিন্তু অস্কার কিছুই খাচ্ছে না। সে প্রিন্সেসের অপেক্ষায় আছে। অস্কার বলে, যাই হোক, জরুরি পরিস্থিতিতে খালি পেটে থাকলে নড়াচড়া করাও অনেক সহজ হয়। জুর্গেন হেসে বলে, আপনি প্রিন্সেসের ব্যাপারে বেশি ওভার প্রোটেক্টিভ। এরপর পার্টির দৃশ্য দেখা যায়। চারদিকে হঠাৎ আগুনের আক্রমণ শুরু হয়। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ফানা দেখতে পায় কনরাড আহত হয়েছে। সে দ্রুত তার কাছে গিয়ে একটা শিল্ড তৈরি করে এবং তাকে হিল করতে শুরু করে। কনরাড ধন্যবাদ বলে তাকে থামতে বলে, থামো, তোমার নিজের মানা বাঁচিয়ে রাখা উচিত। ফিওনা চারপাশে তাকায়। দূরে একটা জায়গা নজরে পড়তেই সে ভোটকে সেখানে যেতে বলে। ওখানে গেলে অন্তত কিছুটা কভার পাওয়া যাবে। আমরা দেখি ফিওনা কনরাডকে সেই জায়গায় নিয়ে আসে। সেখানে পৌঁছে কনরাড গম্ভীর কণ্ঠে বলে, সবকিছু হওয়ার পরেও ম্যানর থেকে শুধু আক্রমণকারীরাই বের হয়েছে। নিশ্চয়ই তাকে ভেতরে কোথাও লক করে রাখা হয়েছে। এরপর কনরাড ফিওনাকে বলে তার নাইটদের সংযোগ করে এখানে আসার বিষয়টি এবং কি পরিস্থিতি নিকটে আনতে। কিন্তু ফিওনা উদ্বিগ্ন স্বরে বলে, এতে আক্রমণকারীরা আমাদের অবস্থান জেনে যাবে। কর্ড গভীর নিঃশ্বাস ফেলে বলে, এই পরিস্থিতিতে যাই হোক,
আমাদের পরিণতি তো প্রায় নিশ্চিতই। আমরা দেখি কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ফিওনা তার নাইটদের দিকে এক জরুরি সংকেত পাঠিয়ে দেয়। সেই সিগন্যাল দেখেই সবাই ফিওনার দিকে তাকে সাহায্য করার জন্য ছুটে আসে। একই সময়ে রিও সেই সংকেতটা লক্ষ্য করে, কিন্তু বিপদও সঙ্গে সঙ্গে ঘনিয়ে আসে। আক্রমণকারীরা ফিওনা ও কনরাডের অবস্থান জেনে যায় এবং একে একে সেখানে এসে হাজির হয়। কনরাড গম্ভীর স্বরে বলে, মনে হচ্ছে এই আক্রমণের আসল লক্ষ্য আমরাই। তারপর সে ফিওনাকে বলে, কাউকে ছেড়ে দিও না, আজ সবাইকে মরতে হবে। পরের দৃশ্যে দেখা যায় অস্কার, জার্গেন এবং সেই মেয়েটি দুর্গে পৌঁছে যায় এবং সেখানকার আক্রমণকারীদের পরাস্ত করে। এরপর তারা সেই বাগানের দিকে এগোতে থাকে যেখানে একটু আগেই পার্টি চলছিল। এদিকে বাগানে ফিওনা ও কনরাডের ওপর আবারও আক্রমণ নেমে আসে। কনরাড সঙ্গে সঙ্গে তার ম্যাজিক স্পেল স্টোন জ্যাভলিন ব্যবহার করে কয়েকজন আক্রমণকারীকে নিধন করে। ফিওনাও পিছিয়ে থাকে না, সে তার জাদুশক্তি দিয়ে পাল্টা আঘাত হানে। আক্রমণকারীরা প্রথমে সেই আঘাত এড়িয়ে যায়, কিন্তু মুহূর্ত পরেই জাদুর আঘাত ঘুরে ফিরে তাদের উপরই নেমে আসে এবং কয়েকজনকে ধ্বংস করে দেয়। হঠাৎ কনরাড আরেকটি ইনক্যান্টেশন উচ্চারণের শব্দ শুনতে পায়। শব্দটা শুনেই সে তাড়াতাড়ি ফিওনাকে বলে, দ্রুত ডিফেন্স নিতে হবে। তারপর সে ফিওনাকে সেঞ্চুরি স্কোয়ার ব্যবহার করতে বলে। আমরা দেখি ছোড়া হয় এক বুলেট ট্রেন গতির ইনক্যান্টেশন। ঠিক শেষ মুহূর্তে ফিওনা সেঞ্চুরি স্কোয়ার কাস্ট করে ফেলে, আর তারা দুজনেই সেই ভয়ঙ্কর আঘাত থেকে বেঁচে যায়। তবে ভয়াবহ এক বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। এরপর কনরাড দ্বিতীয় একটি ইনক্যান্টেশন শুনতে পায়। ঠিক তখনই অস্কার ও তার সঙ্গীরা বাগানে এসে পৌঁছায় এবং ফিওনাকে খুঁজতে শুরু করে। কনরাড বুঝতে পারে এবার যে ইনক্যান্টেশনটি আসছে তা হলো ফায়ার এলিমেন্টের এক বিধ্বংসী বিস্ফোরণাত্মক স্পেল। কনরাড বুঝতেই পারছিল না ওরা ঠিক কোন স্পেল, কিন্তু ফিওনা মুহূর্তেই ব্যাপারটা ধরে ফেলে। আক্রমণের লক্ষ্য ছিল কোড, তাই এক ঝটকায় সে কোডকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক তখনই দেখা যায় স্পেলটি আসলে ভলকেনো, আর সেটাই গিয়ে আঘাত করে ফিওনার গায়ে। সঙ্গে সঙ্গে সেখানে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের ভেতর থেকে ফিওনাকে উড়ে যেতে দেখে অস্কার। দৃশ্যটা দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। কোনার্ডকে সুরক্ষিত রাখতে বাকি দুজনকে বলে দিয়ে সে ছুটে যায় ফিওনার দিকে। এদিকে দুর্গের পাশের যে সমুদ্র তট, সেখানে নিলস, ইটো আর আমন রিওর জন্য অপেক্ষা করছিল। সবারই কথা ছিল নিজ নিজ পছন্দের জিনিস কিনে এনে একসঙ্গে ভাগাভাগি করবে। ঠিক তখনই তারা বিস্ফোরণটা দেখতে পায়। ধোঁয়া আগুনের ভেতর থেকে নিলসের চোখে পড়ে ফিওনা তাদের দিকেই ছিটকে আসছে। এক মুহূর্ত দেরি না করে নিলস দৌড়ে গিয়ে ফিওনাকে ধরে ফেলে, তাকে মাটিতে পড়ে যেতে দেয় না। কিন্তু তখনই দেখা যায় ইটোর পেছন দিক দিয়ে কয়েকজন আক্রমণকারী এগিয়ে আসছে। ইটো সঙ্গে সঙ্গে আমনকে সাহায্যের জন্য ডাকে। আমন ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। শত্রুদের আঘাত এড়িয়ে সে পাল্টা আক্রমণ চালাতে থাকে। এরপর ইটো তার ক্রসবো থেকে তীর ছুঁড়ে এক আক্রমণকারীকে নিস্তেজ করে দেয়, আর আমন নিজের তলোয়ার চালিয়ে আরেকজনকে পরাস্ত করে। পরিস্থিতি সামলে তারা ঠিক করে ফিওনাকে দ্রুত কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু ঠিক তখনই সেখানে পৌঁছে যায় অস্কার। দূর থেকে দেখে সে ভুল বোঝে, ভাবতে থাকে এই তিনজনই বুঝি আক্রমণকারী। তাই সে চিৎকার করে তাদের ফিওনা থেকে দূরে সরে যেতে বলে। আর ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই শেষ হয়ে যায় এপিসোড। তো বন্ধুরা, এটাই ছিল দি ওয়াটার ম্যাজিশিয়ানের এপিসোড 11-এর গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন। দেখা হবে পরের ভিডিওতে।